শুভ সকাল বন্ধুরা। আজ হলো 24 আগস্ট সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো অনিশ্চয়তায় আসাম মেঘালয় সমঝোতা, বরাপানি থেকে ফিরল গাড়ি, শিলং ট্যাক্সি সংস্থার তাণ্ডবে ক্ষুব্ধ আসামের ক্যাব চালকরা, 10 সেপ্টেম্বরের মধ্যে সমাধান আশ্বাস মেঘালয়ের উপমুখ্যমন্ত্রীর। সরকারের বৈঠক, 14টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আন্দোলন স্থগিতের ঘোষণা, সব কিছুর পুরো কাটল না আসাম মেঘালয়ের পরিবহন জট। দুই রাজ্যের উচ্চ পর্যায়ের বৈঠকের 24 ঘন্টা পেরোতে না পেরোতেই রবিবার বরাপানি এলাকায় পর্যটক নিয়ে যাওয়া আসামে নিবন্ধিত গাড়ির মেঘালয়ে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠল মেঘালয় ট্যাক্সি চালক সংগঠনের বিরুদ্ধে। কয়েকটি গাড়িকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় ফের ক্ষোভে ফেটে পড়েছেন আসামের ক্যাব চালকরা। তাদের হুঁশিয়ারি, সরকারি আশ্বাসের পরও যদি আসামের গাড়ি আটকে দেওয়া হয় তাহলে ফের জোরদার আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রবিবারের এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। শনিবার কইনাদুরা রাজ্য অতিথিশালায় আসাম ও মেঘালয় সরকারের প্রতিনিধিদের বৈঠকে যে সমঝোতার পথ খোলা হয়েছিল তা বাস্তবে কত দ্রুত কার্যকর হবে। শনিবার কইনাদুরা গেস্ট হাউসে 3 ঘন্টারও বেশি সময় ধরে চলে দুই রাজ্যের উচ্চ পর্যায়ের বৈঠক। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস দর এবং আসামের মুখ্যমন্ত্রী অতুল বরার নেতৃত্বে ওই বৈঠকে দুই রাজ্যের জ্যেষ্ঠ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সীমান্তে তৈরি উত্তেজনা প্রশমিত করা, যাত্রী ও পর্যটকবাহী গাড়ির চলাচল স্বাভাবিক করা এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর জুরাবাটে গিয়ে আন্দোলনরত ক্যাব চালকদের সঙ্গে কথা বলেন অতুল বোরা। সমস্যার সমাধানে সরকারি উদ্যোগের আশ্বাস দেওয়ার পর ক্যাব চালক সংগঠনগুলি তাদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়। কিন্তু রবিবার সকালেই বরাপানির ঘটনাকে কেন্দ্র করে সেই আশায় ফের ধাক্কা লাগে। 7 স্টেট ট্যুরিস্ট ক্যাব অপারেটর্স ইউনিয়নের সভাপতি ইসমাইল আলী বলেন, সরকারের আশ্বাসের প্রতি আস্থা রেখেই তারা আপাতত আন্দোলন স্থগিত রেখেছেন। কিন্তু রবিবার ফের মেঘালয়ের চালক সংগঠনের তরফে আসামের গাড়ির প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে তাদের কাছে খবর রয়েছে। তার বক্তব্য, পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠকের পরই সংগঠন পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। তবে ফের আন্দোলনের পরিস্থিতি তৈরি হলে প্রতিবাদ আরও জোরদার হবে বলেও তিনি জানান। এই উত্তেজনার মধ্যেই মেঘালয়ের ট্যাক্সি চালকদের অভিযোগও সামনে এসেছে। রবিবার বিভিন্ন পর্যটন ট্যাক্সি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস দর। সেখানে চালকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আসামে যাতায়াতের সময় মেঘালয়ে নিবন্ধিত গাড়িগুলিকেও নানা সমস্যার মুখে পড়তে হয়। বিশেষ করে গুয়াহাটিতে পার্কিংয়ের অসুবিধা এবং চালকদের উপর জরিমানা আরোপের বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। সারা শিলং ট্যাক্সি ইউনিয়নের সভাপতি এবি চাংমার অভিযোগ, গুয়াহাটিতে মেঘালয়ের গাড়িগুলির পার্কিংয়ের যথাযথ ব্যবস্থা নেই, পাশাপাশি চালকদের বিভিন্ন ক্ষেত্রে জরিমানার মুখে পড়তে হয়েছে। জুরাবাটে মেঘালয়ের গাড়ির পর হামলার অভিযোগও তিনি তুলেছেন। ট্যাক্সি চালকদের আশ্বস্ত করে মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস দর বলেন, তাদের উত্থাপিত সমস্যাগুলি বাস্তব এবং সরকার তা নিয়ে আসামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে। আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে পরিবহন কমিশনার ও সচিব, স্বরাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, দুই জেলার প্রশাসনিক কর্তৃপক্ষ এবং আসাম মেঘালয়ের সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক করে সমস্যাগুলির সমাধানের চেষ্টা করা হবে। তার বক্তব্য, পর্যটকরা যাতে আগের মতোই আসাম ও মেঘালয়ের মধ্যে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন। সাম্প্রতিক উত্তেজনার সময় গাড়ি ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনাগুলিও খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত 19 আগস্ট শিলংয়ে হিংসাত্মক ঘটনার পর থেকেই আসাম মেঘালয়ের মধ্যে যাত্রী ও পর্যটকবাহী গাড়ি চলাচল নিয়ে টানাপোড়েন শুরু হয়। তার জেরে সীমান্তবর্তী জুরাবাট এলাকায় প্রতিবাদ ও উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাজ্য পৃথকভাবে এবং যৌথভাবেও আলোচনা শুরু করে। কইনাদুরার বৈঠকে শেষ পর্যন্ত 14টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও রবিবারের ঘটনা বুঝিয়ে দিল, পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। পরবর্তী খবরটি হল, সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে মাদক বিরোধী 24টি বিশেষ অভিযান, নিশানায় অপরাধী থেকে ঔষধের দোকান।
মাদক পাচার চক্রের বিরুদ্ধে আরও বড় অভিযান শুরু করতে চলেছে কেন্দ্র। সেপ্টেম্বর থেকে 1 বছর ধরে দেশ জুড়ে 24টি বিশেষ মাদক বিরোধী অভিযান চালাবে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সহ বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থা। মাদক মামলায় পলাতক অভিযুক্তদের গ্রেফতার, ঔষধের দোকানে নজরদারি, জেল পরিদর্শন থেকে শুরু করে বেআইনি মাদক চাষ ধ্বংস করা একাধিক ক্ষেত্রে একযোগে অভিযান চালানো হবে। কেন্দ্রীয় মাদক বিরোধী সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ইতিমধ্যে সমস্ত রাজ্য এবং মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কাজ করা কেন্দ্রীয় সংস্থাগুলিকে এই বিশেষ অভিযানে সামিল হওয়ার নির্দেশ দিয়েছে। প্রতিটি অভিযান চলবে 15 দিন করে। সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 2027 সালের আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। মাদক নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি প্রকাশিত জাতীয় দৃষ্টিপত্রে নির্ধারিত নিয়মিত কাজ ও সময়সীমাবদ্ধ লক্ষ্যের পাশাপাশি এই বিশেষ অভিযান চালানো হবে। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং নেশামুক্ত ভারতের লক্ষ্য পূরণ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। ইতিমধ্যেই গত 16 আগস্ট থেকে স্কুল ও কলেজের পড়ুয়াদের মধ্যে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে। সেপ্টেম্বর থেকে শুরু হবে সরাসরি অভিযান। কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্তে মাদক অপরাধে জড়িত বিদেশি নাগরিকদের চিহ্নিত করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এর পরের 15 দিনের অভিযানে মাদক মামলায় পলাতক অভিযুক্তদের সন্ধান চালানো হবে। অক্টোবর থেকে শুরু হবে ঔষধের দোকান ও ভেষজ ঔষধ বিক্রয় কেন্দ্রগুলিতে বিশেষ নজরদারি। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মাদক বিরোধী টাস্ক ফোর্স স্থানীয় ঔষধ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় করে বিভিন্ন ঔষধের দোকান ও ঔষধ বিক্রয় কেন্দ্রে পরিদর্শন করবে। চিকিৎসায় ব্যবহৃত ঔষধ কীভাবে মাদক পাচারের কাজে বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে তা খতিয়ে দেখা হবে। কর্মসূচিতে মাদক মামলায় পলাতক অভিযুক্তদের বিস্তারিত তথ্য সম্বলিত নথি তৈরির জন্য পৃথক 15 দিনের অভিযান রাখা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে সমুদ্রপথে মাদক পাচার সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে দেশের বিভিন্ন স্থলবন্দর, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরে একযোগে নজরদারি ও তল্লাশি চালানোর পরিকল্পনাও রয়েছে। 2027 সালের জানুয়ারির দ্বিতীয়ার্ধে বেআইনিভাবে মাদকদ্রব্য চাষ শনাক্ত করে তা ধ্বংস করার দিকে বিশেষ নজর দেওয়া হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে রাসায়নিক শিল্প সংস্থাগুলির মধ্যে সচেতনতা অভিযান চালানো হবে, যাতে মাদক তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত রাসায়নিক বেআইনিভাবে পাচার বা অন্য কাজে সরিয়ে নেওয়া না হয়। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে বিভিন্ন কারাগারে যৌথ পরিদর্শন চালাবে সংশ্লিষ্ট সংস্থাগুলি। পরবর্তী খবরটি হলো, বেহাল 37 নং জাতীয় সড়কে বাড়ছে জনদুর্ভোগ। পুজোর আগে সংস্কারের দাবি বদরপুর শহরবাসীর। হাতে আর মাত্র 55 দিন, এরপরই বাঙালির প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো। উৎসবের মরশুমের আগে বদরপুর শহরের বুক চিরে যাওয়া 37 নম্বর জাতীয় সড়কের সংস্কার আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই গুরুত্বপূর্ণ সড়কটি নিয়ে খুব বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বদরপুর ঘাট থেকে জাতীয় সড়কের পর সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, কোথাও ছোট আবার কোথাও বড় বড় গর্তে যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টির সময় গর্তগুলিতে জল জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। অন্যদিকে বৃষ্টি না হলে সড়ক জুড়ে উঠছে ধুলোর কারণে পথচারী, দোকানি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি চরমে উঠেছে। দীর্ঘদিন ধরে ধুলোবালির কারণে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। কিছুদিন আগেই বেহাল সড়কের প্রতিবাদে বদরপুরে আন্দোলন বিক্ষোভ হয়েছিল। আন্দোলনের পর সড়কের গর্তগুলিতে কিছু পাথর ফেলে সাময়িকভাবে মেরামতের চেষ্টা করা হলেও কয়েকদিন যেতে না যেতেই ফের বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়েছে। বদরপুর শহরের বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। বরাক উপত্যকার সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়া সত্ত্বেও সড়কের এমন বেহাল দশা দীর্ঘদিন ধরে চলে আসছে। বিশেষ করে দুর্গাপুজোর সময় যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। পুজোর সময় দর্শনার্থীদের ঢল নামে। তার আগে সড়কের স্থায়ী সংস্কার না হলে যানজট, দুর্ঘটনা ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। জাতীয় সড়কটির বদরপুর অংশটি NHIDCL-এর অধীন, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ করে গর্তগুলি স্থায়ীভাবে সংস্কার, সড়কের পৃষ্ঠ মেরামত এবং ধুলোর সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
এদিকে পুজোর আগে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারের জন্য কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মন্ত্রী কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ ও কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেছেন বদরপুরের সাধারণ মানুষ। পরবর্তী খবরটি হলো, শারদোৎসবের আগে হাইলাকান্দি লেলা শহরের রাস্তা বেহাল, মুখ তুবড়ে নিকাশি, বৃষ্টি হলে ভোগান্তির আশঙ্কা চরমে। পুজোর আর বেশি দেরি নেই, 17 অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গোৎসব। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শারদোৎসবের কাউন্টডাউন। অথচ উৎসবের প্রাক্কালে হাইলাকান্দি জেলার দুই প্রধান শহর হাইলাকান্দি ও লালার পাশাপাশি গ্রামাঞ্চলেরও বেহাল রাস্তাঘাট নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। পুজোর কটি দিন হাইলাকান্দি ও লালা শহরে কার্যত জনডল নামে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলি থেকেও হাজার হাজার মানুষ পুজোর আনন্দে শহরমুখী হন। কিন্তু সেই সময় আবহাওয়া বিরূপ হলে, বিশেষ করে বৃষ্টি নামলে বর্তমানের বেহাল রাস্তা ও মুখ তুবড়ে পড়া নিকাশি ব্যবস্থার কারণে জনদুর্ভোগ কোন পর্যায়ে পৌঁছাবে তা সহজেই অনুমেয়। বর্ষার মরশুমে সামান্য বৃষ্টিতে হাইলাকান্দি ও লালা শহরের বিভিন্ন এলাকায় জল জমে কৃত্রিম বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে। কোথাও রাস্তার উপর দীর্ঘক্ষণ জল দাঁড়িয়ে থাকছে, কোথাও আবার কাদা ও জল মারিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। পুজোর দিনগুলিতে শহরে মানুষের চাপ কয়েক গুণ বেড়ে গেলে এই সমস্যা আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেই গর্তগুলি এখনও আরও বিপজ্জনক হয়ে উঠেছে। বৃষ্টির জল জমে গেলে গর্তের গভীরতা বোঝা যায় না, ফলে পথচারী থেকে শুরু করে ই রিক্সা, অটোরিক্সা ও দুই চাকার যান চালকদের প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সম্প্রতি বাঙ্গা রাস্তায় গর্তে পড়ে একটি টুকটুকি দুর্ঘটনার কবলে পড়লে এক স্কুল ছাত্রী আহত হয়। ঘটনাটি শহরের বেহাল রাস্তার চিত্র ফের সামনে এনে দেয়। এরপর পৌরপতির নির্দেশে কয়েকজন পুর কমিশনার মাঠে নেমে পরিস্থিতি খতিয়ে দেখেন। পুরপতির উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমকে জানানো হয়, শীঘ্রই শহরের বিভিন্ন রাস্তার গর্ত ভরাটের কাজ শুরু করা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।